আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তার আগে না আমাদের তিন থেকে 4 দিন কদিন কথা হয়েছিল আমাদের ডিসাইড করেছি। ইভেন ও আমাকে বলছে যে তুমি এখানে দাঁড়াও, তখনও আমাদের মানে মাথা। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা মিরিক থেকে এই একটু আগে জাস্ট ফিরলাম রুমে, এসে স্নান করে ফ্রেশ হয়ে একটা নতুন টি শার্ট পরে জিন্স পরে রেডি হয়েছি। কিছু খাইনি, তো যাবো একটু চা খাবো, কিছু স্ন্যাক্স নেবো। দেখো, দেখবে ও এখন ওর জুতো নিয়ে পড়েছে। আর আমরা সব কিছু দেখো সব প্যাকিং করে নিয়েছি। আমাদের রুমের হালাত খারাপ, ওখানে কালকে সকালবেলা কি কি পরে আমরা বেরোবো সেটা রাখা, এখানে সব জিনিসপত্র অগোছালো। তো কিছু করার নেই, তো বেরোনোর আগে এরকমই অগোছালো থাকে। তো টুকটাক সব আমাদের প্যাকিং কমপ্লিট। আমরা এসেই আগে ফ্রেশ হওয়ার আগে আমরা সব প্যাকিং কমপ্লিট করে নিয়েছি, কারণ রাত্রিবেলা ঘুম পেয়ে যায়, তখন আর কিচ্ছু হয় না। তাই আমি ওই ঝামেলা আর রাখতে চাইনি। আমি শুভকে আগে ভাগেই বলেছি তুমি সবটা আগে গোছাবে, দেন তারপর বাকি কাজ। তো বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই আমার কাছ থেকে একটা কোশ্চেন অ্যান্সার ভীষণভাবে জানতে চাইছিলে যে দিদি তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। সো ফাইনালি আজকে তোমাদের এই ব্লগেই সেই অ্যান্সারগুলো আমরা শেয়ার করব। তো চলো। হাই হাই, हेलो, हाय। आज क्या दिवाली है? Hi everyone, this is Shushmita and I'm Shumoy. and today we are sharing আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। ওকে, সো তোমাদের অনেকের কিন্তু কোশ্চেন, আর ফাইনালি আমি ধরে নিয়ে এসেছি, ঠিক আছে, তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। তোমাদের অনেকের অনেক কোশ্চেন থাকবে আমি জানি, ঠিক আছে। আর তোমরা অনেকেই বলছিলে দাদাকে একদিন সামনে আনো, দাদাকে নিয়ে একদিন লাইভ করো। তো ফাইনালি দাদা হেয়ার। ওকে, সো ফার্স্টেই বলি যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ সেটা তো আমরা শেয়ার করবই, বাট ফার্স্ট থেকে শুরু করি, ঠিক আছে। হ্যাঁ, ফার্স্ট থেকে শুরু করি, বাট সত্যি বলছি আমার ডেট টেট কিছু মনে নেই, ঠিক আছে। তোমার মনে আছে? কন্টিনিউ করো, তারপর আসছে। আচ্ছা, তো ফার্স্ট টাইম আমার মিস্টার শুভময় দত্তর সাথে দেখা হয়েছিল হাবড়াতে। ওকে, তো একদিন আমি 2023, আমি তখন রিলায়েন্স জিওতে জব করতাম। আমার তো ওয়ার্ক ফ্রম হোম ছিল। তো আমি একদিন কল নিচ্ছি, দেন ফেসবুকে একটা রিকোয়েস্ট আসে। তো ফেসবুকে রিকোয়েস্টটা দেখে আমি ভাবছিলাম ছেলেটাকে আমি কোথায় দেখেছি দেখেছি। তো যাই হোক, আমি অ্যাকসেপ্ট করি। দেন আমি নিজে থেকে মেসেজ করি, কারণ একটা ধাপ ও করেছিল, সাহস নিয়ে আমাকে রিকোয়েস্টটা পাঠিয়েছিল। তো আমি নিজে থেকে তারপর ভাবলাম নেক্সট স্টেপটা আমিই নিই। আমি একটা মেসেজ করেছিলাম, ওকে। তো আমি লিখেছিলাম মেবি আমি তোমাকে চিনি, এরকম কিছু একটা লিখেছিলাম, তাই তো? হ্যাঁ। তো এখন সবটা বলতে গেলে তো রাত কাবার হয়ে যাবে, সবটা তো বলতে পারবো না। তো সংক্ষেপে তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো দেন তখন থেকে আমাদের কথা বলা স্টার্ট হয়, তাই তো? নেক্সট আমরা 3-4 দিন হয়তো কথা বলেছি। তারপর আমার একদিন হাবড়াতে একটা দরকার ছিল, তো আমি হাবড়াতে যাচ্ছিলাম। তো হাবড়া ঢোকার আগেই আমি বাসে ছিলাম, তখন ওর সাথে আমার কথা হয়। মানে ছেলে তো 10টার আগে ঘুম থেকে ওঠে না। তো তখন ওই 9:30, 10টা কি 10:30 বাজে, তখন দেখে আমাকে একটা মর্নিং মেসেজ করেছে। তো আমি রিপ্লাই করে দেন জিজ্ঞাসা করছে কি করছো না করছো। তখন আমি বললাম যে আমি হাবড়াতে আছি। তখন দেখি ছেলে কি রিপ্লাই করলো, ও আমার বাড়ির কাছে। হ্যাঁ, তারপর আমি এক্সপেক্টই করছিলাম, আমি ফালতু বলবো না, বাট আমি যখন বাড়ির থেকে বেরোচ্ছি তখন আমার না একটা আন্দাজ হয়েই গেছিল যে মেবি যদি চ্যাট হয় তাহলে বলতেই পারে যে দেখা মানে করবো বা কিছু, বা দেখা হতেও পারে। ওই জন্য আমি একটা মেন্টাল প্রিপারেশন নিয়েই বেরিয়েছিলাম। আমি আজকে সিরিয়াসলি সত্যি কথা বলছি, হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা। তো যাই হোক, তো দেখলাম নিজে থেকেই তারপর হঠাৎ করেই দেখি বললো আমার তো বাড়ির কাছেই, তাহলে দেখা করি। তো যেটা মেয়েরা করে, তো আমি কি করেছিলাম, আমি বললাম যে এখনো ভাবিনি, ভাবছি, ভেবে বলবো, এরকম কিছু একটা বলেছিলাম। প্রথমে আমি হ্যাঁ করিনি, আমি নাই করেছিলাম। সবার মধ্যে আমি রিজেক্টই করেছিলাম। মানে তো তারপর দেখি আমি বললাম আমি ভাবছি, ভেবে বলবো, আগে যে আমি কাজটার জন্য এসেছি সেটা আগে মিটুক, দেন।
তার আগে না আমাদের 3 থেকে 4 দিন, কদিন কথা হয়েছিল আমাদের? 4 দিন। 4 দিন মতো হয়তো কথা হয়েছিল। তাও কন্টিনিউ কথা হচ্ছিল, যতক্ষণ অন থাকতো ততক্ষণই মেসেজ করতো, আমিও যতক্ষণ অন থাকতাম মেসেজ করতাম। আমার নাইট শিফট চলতো, আরো তখন 11টা 11:30 সময় ঘুমিয়ে পড়তো। তো তাই তো 11:30 না 12টার সময় তুমি বলতে ওকে দেন গুড নাইট, ওকে কাল সকালবেলা কথা বলবো, আমাকে ঘুমাতে হবে কারণ আমাকে সকালবেলা কলেজ যেতে হবে। তখনও জিআইএসএ ছিল, তাই তো? জেএসএ পড়াতাম। হ্যাঁ, তখনও জেএসএ পড়াতো তো। মানে সপ্তাহে 2 দিন করে আমাকে 3 দিন আমি জেএসএ থাকতাম অ্যাজ আ গেস্ট লেকচারার, আর তার সাথে বাকি সময়টা আমি কোর্টে আমার যে রেগুলার প্র্যাকটিস চলছিল সেটা আমার চলছিল। হ্যাঁ, তো ওই জন্য ও সকাল সকাল ঘুমিয়ে পড়তো। এখন জানি না আমাকে বাই বলার পর তারপর গেম খেলতো কিনা এখনকার মতো, এটাও হতে পারে। আমি এখন সেটা বুঝতে পারি, তখন বাই বলার পর হয়তো অফলাইন হয়ে এটা চলতো, ঠিক আছে? যাই হোক, এখন তো স্বীকার করবে না। না, তো গেম তখন খেলতাম না। পাবজি আমি সেভাবে কখনো আই ওয়াজ নট অ্যাডিক্টেড টু পাবজি। বাট রিয়েলি হ্যাঁ, আই ওয়াজন্ট, আমি তখন বলছি সেটাই। হ্যাঁ, তবে আমি একটা গেম ছোট থেকেই খেলে এসেছি, সেটা হলো হচ্ছে ফিফা। ওটা আমার মা আমার ওটার জন্য জুতোর বাড়ি থেকে খুন্তির বাড়ি সব খাওয়া হয়ে গেছে ওটার জন্য। তো ইয়েস, ফিফা খেলতাম ওই সময়, ইনফ্যাক্ট এখনো খেলি যখন সময় পাই। সেটা আলাদা কথা, যখনই ফিফা খেলতে বসি তোমাদের পাশে যে আমার পাশে যে বসে আছে, তোমরা যাকে আমি সবসময় খেলতে দেখো, দিই না। সে এসে আমি যে চেয়ারে বসবো সেই চেয়ারের মধ্যে উঠে বসে পড়বে, আমার চেয়ার ধরে নাড়াবে, আমি খেলতে দিই না, ঠিক আছে? সিম্পলি আমি খেলতে দিই না। কিবোর্ডের উপরে হাত তো ফাত মেরে বন্ধ করে দেয়। তো এখন আর অতটা বেশি খেলা হয় না। তো যাই হোক, তো দেন আমি আমার কাজটা মিটিয়ে নিয়ে তারপর আমি মেসেজ করলাম যে হ্যাঁ আমার Sorry. কাজটা মিটে গেছে। তো তখন দেখি আমাকে বললো ঠিক আছে তুমি 10 মিনিট ওয়েট করো, আমি যাচ্ছি। কোথায় ওয়েট করবো? আমরা 4 দিন কথা বলছি, আমরা দেখা করতে যাচ্ছি। ইভেন না ও আমার নাম্বার নিয়েছে না আমি ওর নাম্বার নিয়েছি, আমরা জাস্ট মেসেঞ্জারে কথা বলতে বলতে দেখা করবো ডিসাইড করেছি। ইভেন ও আমাকে বলছে যে তুমি এখানে দাঁড়াও, তখনও আমাদের মানে মাথাতেও আসেনি যে মেসেঞ্জারে টাইপ করার থেকে নাম্বারটা চেয়ে নি, তাই না? নাম্বারও চাইনি, না ও চেয়েছে না আমি চেয়েছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আমার একটু টেনশনই হচ্ছিল। আমি এইসব দিক থেকে না একদমই মানে খুব মানে ফার্স্ট ফরওয়ার্ড ওই নই, একদমই নয়। আমি ভীষণ নার্ভাস টাইপের। আগাগোড়াই আগাগোড়াই কোনো ছেলে টেলের সাথে দেখা করাতে আমি ভীষণ শাই। তো মানে আমি একদমই কনফিডেন্স পাই না। মানে কি, আমার যদি কোনো ছেলেকে ভাল লাগে আমি দূর থেকে দেখে নেবো, ঠিক আছে? সে যখন কাছে আসবে তখন আমি আর তাকাই না, আমি এরকম পার্সন। তো মেবি অনেকেই হয়তো কারা কারা এরকম অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। চল, তো এবার ও আমাকে মেসেজ করলো যে তুমি ওই থানাটা ক্রস করে দাঁড়াও। তো আমি কি করব, আমার টেনশন হচ্ছে। আমি আমার বান্ধবী সুমিকে ফোন করেছি, ঠিক আছে? যে তুই ফোনে থাক, আমি তোর সাথে কথা বলতে বলতে ছেলেটা আসছে দেখা করব। হ্যাঁ, তো আমাকে দেখা করতে বলছে, তুই ফোনে থাক, আমি জানি না কি হবে, তুই ফোনে থাক। ও আমার সাথে ফোনে, আমি আবার আরেকটা ফোন নিয়ে মেসেজ করছি, আরেকটা ফোনে কথা বলছি। দেন ও চলে এসেছিল। তো আমি রাস্তার এই পিঠে ছিলাম, ও রাস্তার ওই পিঠে ছিল, তাই তো? হ্যাঁ, ও রাস্তার ওই পিঠে ছিল। যারা হাবড়া থেকে আছো তারা জানবে, আমি হ্যাঁ, উৎসব ইলেকট্রনিক্স এর সামনে দাঁড়ানো ছিলাম, আর ও ঠিক হাবড়া থানার ওখানটায় দাঁড়িয়ে আমাকে মেসেজ করেছিল। হ্যাঁ, আমি না বাকিটা বলে থানা থেকে একটু আগে এসে আমি বলে দিচ্ছি বাদিকে আমি। ছিলাম। তো বাদিকে ছিল, তো আমাকে তখন বলছে যে আমি থানার সামনে, তুমি টুয়ার্ডস উৎসব ইলেকট্রনিকের দিকে এসো। তো তখন হেঁটে হেঁটে উৎসব ইলেকট্রনিকের দিকে আসলো। তো ফার্স্ট টাইম ওকে চিনতে পারছিলাম না, বিকজ আমি ওকে ইনস্টাগ্রাম ফিল্টারের মধ্যেই বেশি দেখেছিলাম, ঠিক আছে? প্লিজ। জোকস অ্যাপার্ট। তো ওকে ফার্স্ট টাইম মানে বুঝতে পারছিলাম না, অনেক গজব লোকজন, বেজতি। তখন ওকে আমি বুঝতে পারছিলাম না অনেক লোকজনের মাঝখানে ও কোথায় দাঁড়িয়ে। ও যে একটা টোটো ছিল, দুটো টোটোর পেছনে না দাঁড়ানো, সেটা অ্যাকচুয়ালি আমি চাইছিলাম না যে ও আমাকে দেখতে পাক, আমি আগে ওকে দেখে নিয়েছি। আমি দেখে ইচ্ছা করে আমি সাইড হয়ে গেছি। আমি জাস্ট ওকে বললাম যে ও বলছে কোথায়, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমি যখন ওকে বলছি আমি তোমাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আমি সুমিকে বলছি আমি দেখে নিয়েছি, আমি না সামনে যাব না। আর আমার বান্ধবী একটাই কথা, তুই টেনশনটা কম কর, এত ন্যাকামো না করে তুই যা, তুই যা, তুই যা, এরকম। ওই আরেকজন, ওর গল্প অন্য কোনো দিন বলবো। না, ওর গল্প কেন বলবো? ওটা আর আমার পার্সোনাল ব্যাপার। যাই হোক, তো সুমি ভিডিওটা কিন্তু দেখবি তুই, ঠিক আছে? হ্যাঁ, তোর গল্প নাকি বলবে। হাই সুমি। তো যাই হোক, তো আমি এরকম বললাম। তো তারপর আমি বললাম ঠিক আছে তাহলে রাখছি বলে ওর ফোনটা কেটে
দেন আমি ওকে মেসেজ করলাম, আমি না বরাবরই এখনো পর্যন্ত স্টিল আমি রাস্তা পার হতে পারি না, ঠিক আছে, কারণ আমার বাবা মা সেরকম ভাবে আমাকে ছাড়েনি দূরে কোথাও। এটা বাবা মার ফল্টও হতে পারে বা আমার ফল্টও হতে পারে যে আমি কখনো সাহস নিয়ে কখনো দূরে কোথাও যাইনি। তো যে কারণে আমি রাস্তা পার এখনো ঠিকঠাক হতে পারি না। তো আমি ওকে মেসেজে বললাম যে আমি না রাস্তা পার হতে পারছি না, আর সত্যি অনেক জ্যাম ছিল, প্রচুর গাড়ি যাচ্ছে, আমি দুদিকেই যখন ফাঁকা হয় তখন আমি যাই, আমি এইসব ব্যাপারে ভীষণ সেফলি চলতে পছন্দ করি। তো রাস্তা তো ফাঁকা হচ্ছেই না, তারপর দেখলাম ওই দিক থেকে এদিকে চলে আসলো। ওহো, তারপর মানে আলাদাই আলাদাই যখন দেখছি আমি রাস্তা পার হতে পারছি না, প্রথম দিনই খপাত করে আমার হাতটা ধরে নিল, ঠিক আছে, হাত ধরে আমাকে রাস্তা ক্রস করে দিল। বাট হ্যাঁ, ওই একটা পয়েন্ট যেখানে আমার বেশ ভালো লেগেছিল। এরকম না যে আহ, যে কেউ কারোর সাথে কথা বললে দেখা করতে আসলে হাত ধরে নিলেই আমার ভালো লাগতো, বাট না, যে ওয়েতে ও হাতটা ধরেছিল, মানে একটা মেয়ে অ্যাজ এ গার্ল তুমি বা অ্যাজ এ ওমেন তুমি জানবে যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, রাইট? তো আমি এটা জানতাম যে কোনটা গুড টাচ ছিল কোনটা ব্যাড টাচ ছিল, তো আমার এই ব্যাপারটা বেশ ভালো লেগেছিল। তারপর ও ওই টাইমে লকডাউন জাস্ট গেছে গেছে এরকম টাইম। লকডাউন জাস্ট গেছে, আর তখন মানে মাস্কটা আমি না, সবাই পড়ছে না, না না কিন্তু ও সব, পড়ে আমি এসেছিল, ঠিক আছে। মাস্কটা এখনো অলওয়েজ, হ্যাঁ, ও এখনো, এখনো কারণ মাস্কটা ডাস্ট অ্যালার্জি আছে। আমার প্রচন্ড সে ডাস্ট অ্যালার্জি, তো আমি সব সময় বাইক চালালেও ব্যান্ডানা হোক বা কিছু হোক মুখের ये রুমালটা तो বেঁধে बाद में पता चला मुझे। কি যাই হোক, মাস্কটা পরেছিলাম আমি ওই সময়। এটা আমি পরে জেনেছি, ঠিক আছে। কিন্তু যাই হোক, আমি অত মাস্ক টাস্ক পরিনি, আমি ঠিকঠাক গেছিলাম। ও দেখলাম মাস্ক পরে এসছে, ফুল স্লিভ টি শার্ট পরে এসছে, না, ফুল স্লিভ টি শার্ট ছিল না, একটা হাফ স্লিভ টি শার্ট ছিল, উপর দিয়ে আমার হ্যাঁ যে ওই যাই হোক আমি একটা যে হাত আমি মাত যে আমি যে ই ট্রাউজার্স করা। পরে থাকি অ্যাডিডাসের, ওই সেম একটা ট্রাউজার পরা ছিলাম, নিচেও ট্রাউজারই পরা ছিলাম, আর একটা শু যাই পরে হোক, ছিলাম। কিছু দেখা যাচ্ছে না, হেলমেট পরা ছিল, আমি শুধুমাত্র এইটুকু দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে। যাই হোক, তারপর দেখি বাইক নিয়ে এসছে, ঠিক আছে, আমাকে বলছে আমার বাড়ির ওখানে ড্রপ করে দেবে। ব্যাস, মেরা তো তোতা হি উড় গেয়া। বললাম, আমার বাবা যদি দেখে একটা মারও বাইরে পড়বে না। আমি ফার্স্টে ভাবলাম যে কি করব কি করব, তারপর বললাম ওকে ঠিক আছে ফাইন, আমি নাও করতে পারছি না। আর আরেকটা কথা, আহ আমার ভীষণ ভয় লাগে যে এলাকার লোকজন কেউ যদি দেখে, ঠিক আছে, এরকম একটা ভয় ছিল। তো আমি বললাম ঠিক আছে তুমি ড্রপ করতে পারো, বাট আমাকে আওয়ালসিদিতে ড্রপ করো, আমি তারপর ওখান থেকে টোটো ধরে নেবো। যাই হোক, তারপর সারা রাস্তা টুকটাক খুব একটা কথা বলিনি, আমরা নর্মালি কথা বলতে বলতে এসছিলাম। আওয়ালসিদি তো আমাকে ড্রপ করে দিল, দেন আমি ওর জন্য একটা আই ডার্ক ডোন্ট চকলেট। আই ডোন্ট নো কেন ডার্ক চকলেট এনেছিল আমার জন্য। আমি ডার্ক চকলেট ওকে বলিও নি তার হ্যাঁ, আগে তুমি কখনো। বলেছিলে যে তোমার ডার্ক চকলেট পছন্দ, না আমি না বললাম, আমাকে। আমি বলেছিলাম আমি চকলেট খেলে ডার্ক চকলেটটা হ্যাঁ হ্যাঁ, প্রেফার ও ও করি। আমরা আমি জাস্ট যখন বলিনি। হুম। আগে 3-4 দিন যখন কথা হচ্ছিল, তো কথা বলতে বলতে ও জাস্ট বলেছিল যে ও ডার্ক চকলেট প্রেফার করে, মানে ওর ভাল লাগে ডার্ক চকলেটটা। তো আমি ভাবলাম কি ফার্স্ট টাইম যখন কারোর সাথে মিট করছি, তো এটা খারাপ দেখায়, তো আমি একটা চকলেটই নিয়ে নিই যে চকলেটটাও পছন্দ করে। তো আমি ডার্ক চকলেট ওকে দিয়েছিলাম। তো ফার্স্টে ভাবছিল নেবে কি নেবে না, আমি বললাম যে বাবা কিনেছি তো নাও। তো তখনও নিয়েছিল, নিয়ে ওটা খাইও নি আমাকে। তারপর নেক্সট যেদিন দেখা হয়েছিল আমাকে চকলেট দিয়েছে, তারপরও খেয়েছে। ওর নাকি খারাপ লাগছিল, আমি ও কিছু নিয়ে আসেনি, আমি ওকে দিয়েছি, তাই তো। হ্যাঁ আর ওই চকলেটটা ফ্রিজে রাখা ছিল, হ্যাঁ। আর আমার বাবা একদিন চকলেট উঠে দেখি আমার বাবা হাফ খেয়ে ফেলেছে চকলেটটা। ও আচ্ছা, তখনও জানতো না যে বৌমা দিয়েছে। যাই হোক, ও বৌমা পাঠিয়েছে। তো এইভাবেই আমাদের ইয়েটা স্টার্ট হয়, ঠিক আছে। দেন ও আমার বাড়িতে আসে, ওর বাড়ির লোক আমার বাড়িতে আসে, তারপর কথা হয়। দেন আমাদের ফেব্রুয়ারিতে আমরা দেখা ফার্স্ট মিটটা করেছিলাম হয়তো। ফেব্রুয়ারির 21 তারিখ ফার্স্ট হ্যাঁ, দেখা হয়েছিল। ফেব্রুয়ারিতে আমরা দেখাটা করেছিলাম। দেন আমরা জুনে রেজিস্ট্রি করি, দেন আমরা ডিসেম্বরে জুনে বিয়ে করি। নয়, আমাদের ওই মে লাস্টে রেজিস্ট্রিটা হয়। ওই জুনের উম, ফার্স্ট আর মে, মে না না লা- জুন। মে লাস্টে আমাদের হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রিটা মে হয়, মে লাস্টে। লাস্টে এ রেজিস্ট্রি আমার না হয়। একটু ভোলা স্বভাব আছে, অ্যান্ড ঠিক আছে। ভোলা। তারপর টিল মে অবধি আমাদের যে বিয়ে ঠিক হচ্ছে বা এভরিথিং কেউ জানতো না। অ্যান্ড হ্যাঁ, না না, রেজিস্ট্রির পর আমরা ফটো টটো রেজিস্ট্রি দেওয়া স্টার্ট করেছি, তার রেজিস্ট্রির আগে পর, থেকে আমরা কখনো নট ফটো বিফোর টটো দিইনি। রেজিস্ট্রি, মানে বিফোর রেজিস্ট্রি ও কাউকে জানায়নি। আমার কিছু ক্লোজ ফ্রেন্ডস যারা ছিল শিলিগুড়িতে, দু একজন ছিল। আমারও খুব ক্লোজ যারা ফ্রেন্ডস ছিল তারাই, আমার হ্যাঁ, ফ্যামিলিও তো বেশি কেউ জানতো না। অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছিল যে আমি আরো কাউকে জানাতে পারিনি, বিকজ আমাদের যখন যে মাসে আমাদের পাটিপত্রটা হবে, যে মাসে, দ্যাট ইজ অন April 24, আমি যদি খুব ভুল না করে থাকি, হুম। তার 11 দিন আগেই আমার মাসির ছেলে এক্সপায়ার করে যায়। তো সেই কারণে গোগল দাদার ডেথটার জন্য আমি সেই সময় একটু আমার বার্থডে যে দুদিন পরে। পরে আমার দাদা এক্সপায়ার করে যায়। সেটা আমি অন্য কোনো সময় তোমাদের সাথে শেয়ার করবো, ইটস নট দ্য রাইট টাইম টু স্পিক অ্যাবাউট দ্যাট। তো যাই হোক, সেই সময় আমি কারোর সঙ্গে বিষয়টা নিয়ে অতটা আলোচনা করিনি।
ও জানতো, আর আমার ভাই পঙ্কা, আমাদের ওর ফেভারিট লোক পঙ্কা, পুচকি, এরা কয়েকজন টুকটাক আর আমার কিছু ফ্রেন্ডস জানতো, আমার ফ্যামিলি জানতো না। আর এদেরকে আমরা তারপর জানিয়েছিলাম। আফটার পার্টিপত্র হয়ে যাওয়ার পর আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা একটু ওই হয় না ক্লোজ, ক্লোজ ফ্রেন্ড বা হাই হ্যালো ফ্রেন্ডস টাইপের থেকে, তাদের জানাই। দেন আফটার রেজিস্ট্রি আমি বিষয়টাকে পাবলিক করি, ও হ্যাঁ তারপর আমার দেন সাইড বিষয়টাকে থেকেও আমরা বিষয়টা পাবলিক করি। পাবলিক হয়। ওকে, তো আর একটা মজার ব্যাপার হচ্ছে যখন ওর বাড়ির থেকে আমার বাড়িতে এসেছিল আমাকে দেখতে, আর আমাদের দুই ফ্যামিলি না খুব তাড়া ছিল আমাদের বিয়ে দেওয়ার, ঠিক আছে, মানে ওরও না, লাইক দুই 30 দুই ক্রস বা- করে গেছে। দুই বাবার খুব তাড়া ছিল, মারা চিল ছিল। আমার মা না বলেছিল, আমার মারও তাড়া ছিল, আমার মা একদমই চিল ছিল না, না, কারণ আমার মা চিল ছিল। মার বক্তব্যটা ছিল, এখনো বলে, মা বলেছিল ঠিক আছে তুই এখন সব ঠিকঠাক হয়ে থাক, এন্ড অফ 2024 বা আর্লি 2025 দিয়ে দেবো। ইন দ্য মিন টাইম ওদের মানে হট করে তো দেখো, টু বি ভেরি অনেস্ট, আমি যেই প্রফেশনে আছি, আহ, এখানে একটা ছেলেকে দাঁড়াতে গেলে অনেক সময় লাগে, ভেরি অনেস্ট আনসার। তো চট করে এরকম করে বিয়ের পিড়িতে বসে যাওয়াটা, ইটস আ ভেরি ডিফিকাল্ট যাই টাস্ক। হোক তো তো ওর এটাই একটা রিজন ছিল যে আমার মা একটু বলছে না ঠিক আছে। মা, মাদের কথাতে কিছু হয় না, যাই হোক ফ্যামিলিতে তো কোনো লাস্টে ফ্যামিলিতে, বাবারা হ্যাঁ না মাদের এবছরই কথাতে দেবো। কিছু হয় না, যাই হোক এই টপিকটাতে আমি আসছি না, মাদের কথা কেউ শোনে না। তো Correct. আমার আমার বাড়ির থেকে তো তারা ছিল, কারণ আমি একটু গ্রাম সাইডে থাকি, তো আমার ফ্যামিলির থেকে আমার পাড়ার কাকিমা জেঠিমা ঠাকুমা সবার একটু তাড়া ছিল, কবে মেয়ের বিয়ে খাবো, আমার বিয়ে না খেয়ে তাদের চলছিল না। তো যাই হোক এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন সবাই ওয়েট করছে কবে আমার বাচ্চার অন্নপ্রাশন খাবে, মানে ওটা হজম হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, ইগনোর ইগনোর মার ইগনোর বলবে খুব। না না সিরিয়াসলি এটা সত্যি কথা। তো যাই হোক, তো দুই বাড়ির লোকেরই তারা ছিল যে একটু বিয়ে তাড়াতাড়ি যদি হয়ে যায়। তো আমার জন্য আগে অনেক সম্বন্ধ টম্বন্ধ এইসব দেখা হচ্ছিল, আমি সবাইকে রিজেক্ট 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 করছিলাম। তো ফাইনালি যখন ওর সাথে দেখা হলো, তারপর বাড়ির লোক জানার পর ওর বাড়ির থেকে যখন দেখতে আসলো তখন বললো যে ও আমরা তো জানতাম যে ওরা দেখা করেছিল, কেউ নাকি বলেছিল, জানি না ওই বাড়ি গিয়ে বলেছিল সেটা ওরকম ভাবে এসেছিল। যাই হোক একটা অন্য অন্য পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তো তার মানে বেসিক্যালি যেটা হয়েছিল আমি বলে দিচ্ছি খুব সিম্পল ওয়ার্ডসে। বাবা একটা গেম খেলেছিল, আমার বাবা না পুলিশে চাকরি করে, তো ওই পুলিশ একটা তুক্কা মারে মাঝে মাঝে। বাবা সেই জিনিসটা করেছিল, বাবা ওকে গিয়ে বলেছিল আমি তো সব জানি, আমার কাছে খবর আছে। মানে বাবা বলতে এমন ভাবে প্রিটেন্ড করেছিল যে যে আমি যেন বাবাকে বলে না ফেলেছি বাবার সাথে। প্রিটেন্ড করার জন্য নয়, অ্যাটলিস্ট আগে যে দেখা করেছিলাম সেটা সেটা অ্যাটলিস্ট কিছু না কিছু ভাবে তো তুমি হয়তো বাড়িতে না, বলেছিলে। আমি কোনোদিনও বলিনি, ওটা বাবা জাস্ট বলে ফেলেছিল ওর সামনে গিয়ে, না যাতে এরকম ভাবে বলে ফেললে কি না কি না করে না, হয়? দ্যাটস দ্য অনেস্ট আনসার। আমি অন ক্যামেরা বলছি, আমি কাউকে কিচ্ছু বলিনি। যাই হোক ঠিক আছে, কোনোভাবে হয়তো তো কেউ বাবা ওটা দেখেছে বা ইয়ে বাবা করেছে। ওটা একটা জাস্ট বলেছিল, ভেবেছিল বাবা ঠিক আছে একবার দেখি তো দুজন দেখা করেছে নাকি, এটাই জানার জন্য। তো যাই হোক, ওটা ওটা জাস্ট একটা তো সিম্পল জিনিস। সবাই জানে যে হয়তো দেখা করেইছে। হ্যাঁ, আর আমার বাড়িতে আমি বলেই দিয়েছিলাম, আমার মা বুঝে গেছিল যে দেখা করেছি বা কিছু, যখন ছেলেটার ব্যাপারে বলেছি, হ্যাঁ ছেলেটা নিয়ে এত ইন্টারেস্ট দেখাচ্ছে, তো আমার বাড়ির লোক জেনে গেছিল যে মেবি ওরা দেখা করেছে। তো আমার মা আমার মুখ দেখেই সবটা বুঝে যায় সেই ছোটবেলা থেকেই, ঠিক আছে। আমার যত কীর্তিকলাপ আমার মা মুখ দেখলেই বুঝে, তো এখনো পর্যন্ত স্টিল কোনো কিছু হাইড করতে চাইলেও হাইড হয় না। তো যাই হোক, তো দেন ডিসেম্বরে আমাদের বিয়ে হয়। আর এই ডিসেম্বরে আমাদের 2 বছর কমপ্লিট হলো, মানে 2023-এ আমাদের 15 ডিসেম্বর আমরা বিয়ে করি। আর এইবার বলি যে আমাদের দেখা হওয়ার আগের কাহিনীটা, ঠিক আছে। আমার প্রচুর সম্বন্ধ আসছিল, আর সেটা কোনোটা দিদির বাড়ির সাইড থেকে, কোনোটা মামার বাড়ির সাইড থেকে, কোনোটা বাবার বন্ধুর সাইড থেকে, কোনোটা দিদির ফ্রেন্ডস বা বন্ধু সার্কেলের থেকে। বাট আমার একটাই ডিমান্ড ছিল কি আমি এমন ছেলেকে বিয়ে করব তার ফ্যামিলি ভার্মে যাক, আমার যায় আসে না তার ফ্যামিলির কি মেন্টালিটি বা কি চিন্তা ভাবনা, আমি যার সাথে ইন ফিউচার কাটাবো তার মেন্টালিটিটা যেন আমার সাথে ম্যাচ করে, ঠিক আছে। অনেকে এরকম সম্বন্ধ এসেছিল যাদের ছেলেদের মানে মানে কথা ছিল কি আহ তুমি কোথাও ঘুরতে গেলে মানে তুমি যদি কোথাও ঘুরতে যাও তাহলে আমিও তোমার সাথে যাব। কেন? কেন? আমি যদি আমার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাই সে আমার সাথে কেন যাবে? আমারও একটা স্পেস থাকা দরকার। ও যখন ওর বন্ধুদের সাথে ঘুরতে যাবে আমি নিশ্চয়ই যেতে চাইবো না হ্যাংলার মতো। আম, তো অ্যাটলিস্ট আমি হয়তো ইভেন এখনো পর্যন্ত আমি যখন আমার কোনো ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাই আমি ওকে নিয়েই যাই। তো আমি জাস্ট এটাই চাইতাম যে অ্যাটলিস্ট বলুক, যে কেউ বলুক যে হ্যাঁ তুমি যাবে, এটুকু স্পেস আগে থেকে দিক। তারপর তো আমি একা যেতামই না।
তো এরকম অনেক রকম ছিল। তারপর অনেক ছেলে আসতো, তাদের মাদের কথায় উঠতো বসতো, মানে মা যেটা বলবে সেই করবে, আমার মা এটা করতে হবে ওটা করতে হবে, এরকম অনেক ছেলে আমি রিজেক্ট করেছি। আরো আছে যারা হয়তো গভর্নমেন্ট সার্ভিস করতো, ফাউন্ডেশনের এত দাম, এলাম বাবারে থাক থাক যাও যাও, হ্যাঁ তাহলে তো পাগলই হয়ে যাবে। তারপর কি অনেকের জব করা যাবে না, শুধু খুন্তি নাড়তে হবে। আরে ভাই আমি খুন্তি নাড়তে পারি, কিন্তু শুধুমাত্র খুন্তি নাড়ার জন্য তো জন্মাইনি। তো এরকম অনেক ছেলে ছিল। তারপর ওর সাথে আমার যেটা হয়েছিল, আমার দিদির বাড়ির সাইড থেকে একজন সম্বন্ধটা দিয়েছিল, বাবাইদা। হ্যাঁ বাবাইদা, যে আমাদের বিয়েতে অ্যাটেন্ড করেনি। তো হ্যাঁ, সেটার জন্য বাবাইদার ফাইন হবে। তো সম্বন্ধটা এসেছিল, আমার দিদিদের বেশিরভাগ জমি জমা বাবাইদা দেখাশোনা করে। তো ওর বাবা একদিন বাবাইদার সাথে একটু ভালো রিলেশন, তো আমার যিনি শ্বশুর মশাই উনি বলেছিল যে ছেলের বিয়ে দেবো একটা মেয়ে খুঁজে দেওয়ার জন্য। তো তখন বাবাইদা আমার ফটো দেখিয়েছিল, যেহেতু আমার বাড়ির লোক চাইছিল সম্বন্ধ দেখছিল, তো ফটো একজন দুজনকে দিয়ে রেখেছিল, ঠিক আছে। সেই ফটোর সাথে আমার কোনো মিল নেই, একদম এরম করে বসা, মানে ওই ফটো এই ফটোর সাথে কোনো মিল নেই, ঠিক আছে। তো ওরকম করে বসে থাকা ফটো আমার কিছু, যেরকম ওই অ্যারেঞ্জ ম্যারেজে যায় যে টাইপের ফটো, তো দিয়েছিল। তো ওই ফটোটা ওর বাড়িতে পাঠানো হয়। তো আমার তখন অলরেডি এক জায়গায় সম্বন্ধের কথা চলছিল, মানে আমি কোনো রিলেশনশিপে ছিলাম না। তো আমি চাইছিলাম অ্যারেঞ্জ ম্যারেজ করব। তো হ্যাঁ, তো অ্যারেঞ্জ ম্যারেজ করব, এটাই আমি চাইছিলাম। সেটা না কেন, সেটা না হয় অন্য পার্টে কোনোদিন তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, অ্যারেঞ্জ ম্যারেজ কেন আমি চুজ করছি, তো বাট ভালো চুজ করেছি অ্যারেঞ্জ ম্যারেজে। হ্যাঁ আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, এতক্ষণ তো তোমরা বুঝেই গেছো। তো কি হয়েছিল, তো আমার ফটো ওর বাড়িতে দিয়েছিল, তখন আমার অন্য এক জায়গায় সম্বন্ধ হচ্ছিল। তো তখন হঠাৎ করে বাবাইদা বলেছিল যে একটা মেয়ে আছে, কিন্তু মেবি অন্য জায়গায় সম্বন্ধর কথা হচ্ছে। তখন ওর বাবা বলেছিল ঠিক আছে মেয়েটার ফটোই দাও অ্যাটলিস্ট। তো তখন ওদের বাড়িতে ফটো যায়। অ্যাকচুয়ালি আমার বাবা ফেড আপ হয়ে গেছিল আমাকে মেয়ে দেখাতে দেখাতে, আর কারণ আমার মাও ফেড আপ হয়ে গেছিল ছেলে দেখাতে আমার দেখাতে। আমাকে যার সাথেই আমার সম্বন্ধের কথা হচ্ছিল আমি জাস্ট সিম্পলি ইগনোর করছিলাম, বিকজ আমার কোনো প্ল্যান ছিল না বিয়ে করার। যাই হোক, বিয়ে করার প্ল্যান ছিল না, তাও এক বছরের মধ্যে বিয়ে করে নিয়েছে, ঢপের চপ। যাই হোক, আমার কথাটা শোনো। এইবার তারপর আমার ফ্যামিলিতেও ওর ফটো পাঠানো হয়, ঠিক আছে। তো ফটো পাঠানো হয়, দেখলাম আচ্ছা ঠিক আছে। তখন ওই বাড়ির বাবা দিদিকে ফোন করছিল যে অ্যাটলিস্ট, দিদি তখন বলছিল যে আমাদের কাকু এক জায়গায় কথাবার্তা হচ্ছে। তো তখন দিদি আবার বাবাকে, আমার শ্বশুরকে বলছিল যে ঠিক আছে আমি বাবা মাকে বলবো। তো তখন বাবাও বলছিল যে ঠিক আছে একবার অ্যাটলিস্ট, মানে যেরকম হয় আর কি দেখাশোনাতে, যে অ্যাটলিস্ট দেখি, তোমরাও একবার দেখো। দেন এইসবের মধ্যে ওর ফটো যখন আমাকে পাঠানো হয়, আমারও একটু একটু ফটোটা দেখেই মানে হয় না যে একটা ভালো লেগেছিল, যে যে দেখে মনে হচ্ছিল না একটা ভদ্র ছেলে। কি বা চাওয়ার থাকে একটা মেয়ের, যে একটা ভদ্র ছেলে ভদ্র ফ্যামিলি এরকম হবে, এটাই তো আমার বেশ ভালোই লেগেছিল। তো আমি দিদিকেও বলছিলাম যে ঠিক আছে একবার, এত যখন ছেলে রিজেক্ট করেছে একটা না হয় লাস্ট চান্স নিই, ঠিক আছে। আর আমার মাও বলছে আমি আর মিষ্টি খরচ দিতে পারবো না। হ্যাঁ, এতগুলো ছেলে রিজেক্ট করেছে, মানে প্রচুর প্রচুর রিজেক্ট হয়েছে। ওই জন্য তো লাস্টে দেন ওকে আমি ওইভাবেই ফটোতে দেখেছিলাম। এরকম দুই বাড়ির মধ্যে কথা হতে 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 দেখি হঠাৎ করে আমার কাছে একদিন ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসে, ঠিক আছে। ওই জন্যই আমি জাস্ট ওকে মেসেজটা করেছিলাম, মেবি আমি তোমায় চিনি, মনে হয় আমি তোমায় চিনি, আমি তোমায় দেখেছি, তোমার ফটোটা আমাকে দেখানো হয়েছিল, আমি এটা লিখেছিলাম। তখন ফার্স্টে বলিনি, এখন বলবো তাই, ঠিক আছে। তো ও অনেক সাহস করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। সুস্মিতা খুঁজতে গিয়ে সুস্মিতা বিশ্বাস অন্য কাউকে পাঠিয়ে দিয়েছিল, যে এখনো পর্যন্ত ওর ফেসবুকে আছে। তারপর লজ্জার খাতিরে আমি তাকে আনফ্রেন্ড করতে পারি না, বিকজ আমি মানে ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। হ্যাঁ, তারপর ও মনে হয় ইনস্টাগ্রাম থেকে মনে হয় আমাকে খুঁজে পেয়েছিল। না ইনস্টাগ্রাম থেকে না, অ্যাকচুয়ালি যেটা হয়েছিল মিউচুয়াল ফ্রেন্ডে ছিল মিউচুয়াল কয়েকজন। ওদের ওর একটা ফটোস ছিল যেটা, হ্যাঁ হ্যাঁ যেখানে হ্যাঁ। সুজয় আমার বন্ধু আছে, সুজয় দত্ত, ওর মিউচুয়াল একজন আছে ফটোগ্রাফার তার ওখানকার, প্রোফাইলে। তার প্রোফাইল ওর ওখানে, মানে দুর্গাপূজায় কোনো একটা সেলফি ক্লিক করেছিল ওরা সবাই ওদের হুম। ওই মন্দিরের ওখানে, জগন্নাথ মন্দিরের ওখানে। তো তখন আমি গিয়ে সুজয়কে ওখানে দেখতে পাই, তো তখন আমার মনে হলো যে মানে ট্যাগিং এ সুজয়দা ছিল, তো সেই ওখান সেই থেকেও হিসেবে একটা তুক্কা লাগিয়েছিল যে মেবি এই মেয়েটাই হতে পারে, যেহেতু বাড়ির কাছাকাছি তো লোকেশন আমাদের, তো খুব একটা সেটাই দূরে নয়। সেটাই অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম। তো তারপর আমি তখন আমি শিওর ছিলাম না, তো আমি তখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর তারপর তো প্রথমে আমি কোনো মেসেজ করিনি, দেখলাম ও মানে অ্যাকসেপ্ট করেছে।
তারপর আমি একসেপ্ট করবার পর আমি কিছুক্ষণ কোনো রিপ্লাই কিছু আমি নিজের থেকে কোনো মেসেজ করিনি, ভেবেছিলাম রাতে মেসেজ করবো। বাই দ্য টাইম আমি রাতে মেসেজ করবো ও ঠিক করেছিলাম, সন্ধ্যেবেলা মেসেজ করেছিল। হ্যাঁ, দেখি অলরেডি খুলেছি, দেখি ওনার মেসেজ চলে এসেছে হ্যাঁ, আমি তখন। আমি যেহেতু ওকে চিনতামই আর আমার ফটো দেখে ভালোও লেগেছিল, তো ও যখন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছিল, তো আমার বাড়ির লোক ভাবছিল যে আবার একটা ছেলে দেখবো নাকি দেখবো না, নাকি যেখানে টুকটাক একটু পছন্দ হয়েছে। আর আমার মা বাবার কি টুকটাক সম্বন্ধ আসলে মানে মেয়ের বাড়িতে এটাই হয়, একটা চাপ থাকে। হ্যাঁ, তো আহ, ভালো সম্বন্ধ বা ভালো চাকরি বাকরি দেখলেই তাকেই পছন্দ হয়ে যায়, বাট আমার তো সেরকম নয়, আমার মেন্টালিটি ম্যাচ করা দরকার ছিল, যেটা আমার ঠিকঠাক লাগছিল না। তো আমার বাড়ির লোক একটু কিন্তু কিন্তু ছিল, তার মধ্যে ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, তো আমি জাস্ট একটা চান্স পেয়েছিলাম, তা আমি একটা মেসেজ করেই দিয়েছি যে মেবি আমি তোমায় দেখেছি, তোমার ফটো আমাকে দেখানো হয়েছে। তারপর আমরা কথা বলা স্টার্ট করি। দেন 3-4 দিনের মাথায় আমরা দেখা করি, সেটা বাড়ির লোক জানতো না। পরে আমরা সেটা জেনেছে যখন ওই বাড়ির আমার মা বুঝে গেছে যে মেবি আমি ওর সাথে কথা বলছি কন্টিনিউ। আমার মা আমাকে বলছে, তুই কি ছেলেটার সাথে কথা বলছিস, তোর কি ভাল লেগেছে কথা বলে? আমি বললাম, হ্যাঁ। বলছে, আমি তো বুঝি, মনে হয় তোর ভালো লেগেছে কথা বলে, ঠিক আছে আমি বলে দেখছি। ততক্ষণে ওর বাড়ির লোকও টুকটাক কিছুটা জেনে গেছে। তারপর দুই বাড়ির লোক এক জায়গায় আমাদের বাড়িতে এসছে দেখতে। আমার বাবা মা হোলির দিন গেছে দেখতে ওদের বাড়িতে। তারপর আমার দিদি শ্বশুর শাশুড়ি গেছিল, তারপর বসে একটা আলোচনা করে দেন আমাদের বিয়ে হয়েছে। আর অনেকেই জিজ্ঞাসা করো, দিদি তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? সিম্পলি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। অনেকে বলো, দিদি তুমি কি বলে সরকারি চাকরি থেকে বিয়ে করেছো? না না, ও সরকারি চাকরি করে না, ও বাই সরকারি চাকরি প্রফেশন অ্যাডভোকেট। অ্যাডভোকেট। হ্যাঁ, আর আমিও সরকারি চাকরি করতাম না। আর তুমি বলো না আমি অনেকেই বলে, দিদি তুমি বেকার, বরের টাকায় চলো। বিশ্বাস করো, আমিও আগে জব করতাম, এখন করি না, কারণ বিয়ের পর অনেক প্রবলেমস আসে, অনেক ফ্যামিলি ফাংশন থাকে যেগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি না, অনেক দায়িত্ব থাকে, যে কারণে অনেকের পক্ষে পসিবল হয় না সবকিছু কন্টিনিউ করা। তো আমি নিজে ইচ্ছায় জিও ছেড়েছি 6 মাস পরে। ইভেন আমরা কাজবাজের জন্য হানিমুনটাও যেতে পারিনি ভালো করে। আমরা 1.5 বছর পর হানিমুন গেছি। মিডিলে অনেক আমাদের ফাড়া টাড়া ছিল, অনেকে কুসংস্কার এইসব বিশ্বাস করে, সেই সব ছিল। সেই সব দেখে ফ্যামিলিকে সান্ত্বনা দিতে গিয়ে, এই সান্ত্বনা দিতে আমাদের হানিমুনটাও 1.5 বছর পরে হয়েছে। তো ফাইনালি এটা আমাদের 4th টাইম হানিমুন। ফ্যামিলি ট্যামিলি সবার সাথে মিলিয়ে ধরলে আরো অনেক কিছুই হয়ে যায়। তো অ্যারেঞ্জ ম্যারেজেও আমি এত ভালো একটা ছেলে পেয়েছি যে অ্যাটলিস্ট দিনের শেষে আমার মনে হয় লয়াল, ভালো ফ্যামিলির, যে আমাকে রেসপেক্ট করে, আমাকে বিশ্বাস করে, আমাকে স্পেস দেয়, যে কোনো পরিস্থিতিতে আমাকে সাপোর্ট করে। আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো এখন ওই। আমি যখন খুব খুশি হই, কোনো নিউজ পেলে সেটাও আমি সবার ফার্স্ট ওর সাথে শেয়ার করি। আমার যদি কোনো দুঃখ হয় আমি দিনের শেষে ওর সাথেই শেয়ার করি। অ্যান্ড আমরা খুব ভালো আছি। অ্যারেঞ্জ ম্যারেজও আজকালকার দিনে দেখলে হয়তো শুনলে সবাই অবাক হবে, বাট ইয়া, স্টিল উই আর হ্যাপি, তাই তো? এক্স্যাক্টলি। অ্যান্ড দ্যাটস ইট। তোমাদের অনেক দিনের কোয়ারি আজকে আমরা পূরণ করেই দিলাম। নেক্সট কি জানতে চাও কমেন্ট সেকশনে জানিও, একটা ফটো দেবো, দেন ওখানে কিউএনএ তোমরা, আমি ফাইনালি কিউএনএ দেবো, তোমরা অনেকেই জানতে চাও, তো আমি ফটো দিয়ে দেবো পোস্টে, তোমরা ওখানে কি কি কোশ্চেন আর আছে তোমরা করে ফেলো, আমি ডিটেলসটা বলে দেবো। ওকে, টিল দেন সবাই ভালো থেকো। অ্যান্ড এই ব্লগটা তখন তোমরা দেখবে তো আশা করি ততদিনে নতুন বছর পড়ে যাবে। নতুন বছর তো পড়ে যাবে। আমাদের দুজনের উইশ ইউ তরফ আ থেকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে? হ্যাপি নিউ ইয়ার সবাইকে, খুব ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব সাকসেস পাও, মনের সব ইচ্ছা পূরণ হোক। ওকে, বাই। বাই।